ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও যারা অন্য একটি স্বাধীন ও সার্বভৌম দেশে বেআইনিভাবে স্থায়ী হয়ে বসার দুঃসাহস দেখায় আর তাদের খেদিয়ে বের করতে যখন দেশের পুলিশ প্রশাসনকে বিশেষ টাস্কফোর্স গঠন করতে হয়, তখনই বুঝে নিতে হবে সংকট কতটা গভীরে পৌঁছেছে। সীমান্ত পেরিয়ে বৈধ ভিসা নিয়ে প্রবেশের পর সেই ভিসাকে নিছক একটা কাগজের টুকরো ভেবে দেশের মাটিতে লুকিয়ে থাকা আর জাল পরিচয়পত্র বানিয়ে স্থায়ী নাগরিক হওয়ার যে নোংরা খেলা এতদিন চলছিল, তাতে এবার চূড়ান্ত আঘাত হানতে চলেছে ভারত। ন্যাশনাল সিকিউরিটি এবং বর্ডার কন্ট্রোল নিয়ে কোনো রকম আপোষ করার দিন শেষ। আজ আমরা উন্মোচন করতে চলেছি এমন এক আন্তর্জাতিক চক্রের আসল চেহারা, যা আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছিল। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের সবচেয়ে বড় খবর, কলকাতার লালবাজার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা হয়েছে একটি নজিরবিহীন কঠোর নির্দেশিকা। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে বেআইনিভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের ধরতে এবং তাদের নিজ দেশে ফেরত পাঠাতে কলকাতা পুলিশ গঠন করেছে একটি বিশেষ নতুন বিভাগ, যার নাম STFD বা স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন। গত কয়েক বছরে কলকাতা এবং তার সংলগ্ন এলাকায় একের পর এক অভিযানে বহু বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য। চিকিৎসা কিংবা ভ্রমণের নাম করে মেডিকেল ভিসা ও ট্যুরিস্ট ভিসা নিয়ে বৈধভাবে ভারতে এলেও ভিসার মেয়াদের ক্যালেন্ডার শেষ হয়ে যাওয়ার পর এরা আর নিজেদের দেশে ফিরে যায়নি, বরং ভুয়ো নথি জোগাড় করে নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে গেছেন। কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের দেওয়া নতুন নির্দেশিকা অনুযায়ী একজন ডেপুটি কমিশনার অফ পুলিশ পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে এই STFD ইউনিট কাজ করবে। এবার শুধু গ্রেপ্তার নয়, এদের চিহ্নিত করে সরাসরি ডিপোর্টেশন বা পুশব্যাকের মাধ্যমে সীমান্ত পার করে দেওয়া হবে। খবরটি শুনে আপনাদের মনে কি কিছু গভীর প্রশ্ন জাগছে না? প্রথম প্রশ্ন, একজন বিদেশি নাগরিক অন্য দেশে গিয়ে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কিভাবে মাসের পর মাস, বছরের পর বছর পুলিশ প্রশাসনের চোখের সামনে নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারে? দ্বিতীয় প্রশ্ন, ভারতবর্ষ কি কোনো সস্তা ধর্মশালা, যেখানে আইনি অনুমতি শেষ হওয়ার পরেও নিজের ইচ্ছা মতো বসবাস করা যায় এবং দেশের সম্পদ ব্যবহার করা যায়? তৃতীয় প্রশ্ন, আমাদের দেশের সৎ করদাতাদের হার্ড আর্ন ট্যাক্স মানি দিয়ে তৈরি রেশনিং ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা আর চাকরির সুযোগ কিভাবে এই সমস্ত ইল্লিগাল ইমিগ্রেন্টসদের পকেটে চলে যাচ্ছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভোটার কার্ড, আধার কার্ড কিংবা রেশন কার্ডের মতো অত্যন্ত স্পর্শকাতর জাতীয় নথি তৈরির পেছনে কোন দেশবিরোধী স্থানীয় চক্র কাজ করছে? এই সমস্ত প্রশ্নের নিখাত বাস্তব উত্তর বুঝতে হলে আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এটি কোনো সাধারণ সংবাদ নয়, এটি ভারতের সার্বভৌমত্ব এবং জিওপলিটিক্সের এক চরম অভ্যন্তরীণ বাস্তবতা। আমাদের দেশের সীমান্ত পারাপারের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি বড় দুর্বলতাকে কাজে লাগিয়ে আসছিল কিছু অসাধু বিদেশি নাগরিক। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে আসা এক শ্রেণীর মানুষ ভারতের মানবিক ও উদার নীতির সুযোগ নিয়েছিল। ভারতে চিকিৎসার জন্য উন্নত হাসপাতাল রয়েছে, ভ্রমণ করার জন্য চমৎকার জায়গা রয়েছে। সেই সুযোগ নিয়ে প্রতি বছর হাজার হাজার মানুষ মেডিকেল ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। ভারতের আইন মেনে আসা পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা শুরু হয় ঠিক তারপরেই। ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায়, তখন একজন দায়িত্বশীল নাগরিকের ধর্ম হলো নিজের দেশে ফিরে যাওয়া। কিন্তু এরা মনে করত ভারতের ভিসা কেবল একটি প্রবেশপত্র মাত্র, একবার ভেতরে ঢুকতে পারলেই খেলা শেষ। ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও এরা এদেশেই রয়ে যেতেন, পুলিশ ও প্রশাসনের নজর এড়িয়ে স্থানীয় লোকালয়ে মিশে যেতেন, যাকে আন্তর্জাতিক রাজনীতি এবং আইনি ভাষায় বলা হয় ওভারস্টেইং। এই বেআইনি অবস্থান কিন্তু কোনো অনিচ্ছাকৃত ভুল নয়, এটি ছিল সুপরিকল্পিত কৌশল। ভারতে প্রবেশের পর প্রথম কয়েক মাসে তারা আত্মগোপন করে থাকত, তারপর ধীরে ধীরে নিজেদের পরিচয় বদলানোর নোংরা প্রক্রিয়া শুরু করতেন। কোনো একটি স্বাধীন দেশের আইনের প্রতি এর চেয়ে বড় অবমাননা আর কিচ্ছু হতে পারে না। এখন প্রশ্ন উঠছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কিভাবে এই নাগরিকরা ভারতের বুকেই বছরের পর বছর বহাল তবিয়তে বসবাস করতেন? কিভাবে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য চালাতেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের দেশের ভেতরে গড়ে ওঠা কিছু অসাধু দালালের চক্র এবং জাল নথিপত্রের সিন্ডিকেট। তদন্তে দেখা গেছে
ভারতে বেআইনিভাবে থেকে যাওয়া এই অনুপ্রবেশকারীরা অত্যন্ত সুসংগঠিত উপায়ে ভুয়া ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং রেশন কার্ড তৈরি করে ফেলেছিল। ভেবে দেখুন, যে আধার কার্ড বা ভোটার কার্ড পেতে ভারতের একজন সাধারণ নাগরিককে ব্যাংকে বা সরকারি দপ্তরের লাইনে দাঁড়িয়ে নিজের পরিচয় প্রমাণ করতে হয়, সেই নথি এই বেআইনি অনুপ্রবেশকারীদের হাতে চলে আসছিল কয়েক হাজার টাকার বিনিময়ে। এটি কোনো জাল নথির বিষয় নয়, এটি ভারতের ইলেকটোরাল ইন্টিগ্রিটি বা নির্বাচনী ব্যবস্থার উপর এক মারাত্মক আঘাত। বিদেশি অনুপ্রবেশকারীরা ভুয়ো ভোটার কার্ড তৈরি করে যখন ভারতের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পায়, তখন ভারতের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করতে শুরু করে বিদেশিরা, যা আমাদের গণতন্ত্রের জন্য মারাত্মক বিপজ্জনক। এরা দেশের সম্পদ ব্যবহার করছিল, এদেশের কর্মসংস্থান কেড়ে নিচ্ছিল এবং বিনিময়ে দেশের অভ্যন্তরেই এক বিশাল সিকিউরিটি থ্রেট তৈরি করছিল। লালবাজারের গোয়েন্দারা যখন বুঝে ফেললেন যে এই রূপান্তর প্রক্রিয়াটি অত্যন্ত বিপজ্জনক আকার ধারণ করেছে, তখনই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় পুলিশ। এই ধরনের সুসংগঠিত জালিয়াতি রুখতে কলকাতা পুলিশ কমিশনার যে নির্দেশিকাটি জারি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় ও যুগান্তকারী। নতুন তৈরি হওয়া এসটিএফডি বা স্পেশাল টাস্ক ফোর্স ডিপোর্টেশন কোনো সাধারণ থানা স্তরের পুলিশ দল নয়, এটি একটি সুনির্দিষ্ট ও বিশেষ ক্ষমতা সম্পন্ন উইং। এই বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্বে রাখা হয়েছে ডেপুটি কমিশনার অব পুলিশ পদমর্যাদার একজন শীর্ষ আধিকারিককে, আর এর অধীনে কাজ করবেন কলকাতা পুলিশের একাধিক বিশেষ শাখা, যেমন সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের রেসিডেন্সিয়াল পারমিট সেকশন, ইনভেস্টিগেশন সেল, ফরেনার্স এনকোয়ারি সেকশন এবং ভিআইইউ মাইগ্রেন্ট সেকশন। এর পাশাপাশি স্পেশাল ব্রাঞ্চ বা এসবি অফিসারদের যুক্ত করা হয়েছে তথ্য সংগ্রহের কাজে। এই দলের প্রধান লক্ষ্য কেবল রাজপথে ঘোরাফেরা করা অবৈধ নাগরিকদের ধরা নয়, এদের মূল কাজ হলো 3 ধাপের। প্রথমত, ভারতে প্রবেশের পর থেকে কাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ডেটাবেস চিহ্নিত করা। দ্বিতীয়ত, তারা কিভাবে জাল ভোটার ও আধার কার্ড পেল, কারা তাদের থাকার জায়গা দিল, সেই দালাল নেটওয়ার্কের শিকড় উপড়ে ফেলা। তৃতীয়ত, ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাদের আটক করে আন্তর্জাতিক নিয়ম মেনে সরাসরি ডিপোর্টেশন অর্থাৎ দেশে ফেরত পাঠানো। ভারত সরকার এবং স্থানীয় প্রশাসন এবার স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারতে থাকার একটি নিয়ম, তা হলো আইনি নিয়ম। বেআইনিদের জন্য ভারতের মাটিতে কোনো জায়গা নেই। বিষয়টি কিন্তু কেবল কলকাতার স্থানীয় পুলিশের অ্যাকশনের মধ্যেই সীমাবদ্ধ নেই। জাতীয় সুরক্ষা সংস্থা বা এনআইএ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোও এই নেটওয়ার্ক ধ্বংস করতে কোমর বেঁধে নেমেছে। সম্প্রতি কেন্দ্রীয় সংস্থাগুলি দেশের প্রায় 13টি গুরুত্বপূর্ণ স্থানে একযোগে মেগা অভিযান চালিয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সীমান্ত ঘেঁষা মুর্শিদাবাদ জেলার একাধিক আস্তানা অন্তর্ভুক্ত ছিল। এই তল্লাশি অভিযানে যা উদ্ধার হয়েছে তা শুনে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের চোখ কপালে উঠবে। তদন্তকারীরা উদ্ধার করেছেন প্রায় 40 লক্ষ টাকা নগদ ক্যাশ এবং 180 গ্রামেরও বেশি সোনা। প্রশ্ন উঠছে, বেআইনিভাবে ভারতে থাকা এই অনুপ্রবেশকারীদের কাছে বা তাদের সাহায্যকারী দালালদের কাছে এত নগদ টাকা ও সোনা কোথা থেকে এলো? তদন্তকারী সংস্থার দাবি এটি একটি বড় ধরনের হিউম্যান ট্রাফিকিং এবং মানি লন্ডারিং চক্রের অংশ। সীমান্ত পারাপার করানো, জাল আধার কার্ড বানানো এবং ভারতে বেআইনিভাবে বসবাসের সুযোগ করে দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ লেনদেন হচ্ছিল, আর এই পুরো টাকাটাই পরিচালিত হচ্ছিল হাওয়ালা চ্যানেলের মাধ্যমে। কেন্দ্রীয় এজেন্সিগুলোর এই কড়া নজরদারি প্রমাণ করে যে কেন্দ্র ও রাজ্য প্রশাসন এখন এই ইস্যুতে সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এবার আসুন এই পুরো ঘটনাটির মূল জিওপলিটিক্যাল অ্যানালিসিস বা ভূরাজনৈতিক প্রেক্ষাপটটি বুঝে নেওয়া যাক। কেন হঠাৎ করে গত কয়েক বছরে বাংলাদেশ থেকে ভারতে এভাবে ভিসার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও থেকে যাওয়ার প্রবণতা মারাত্মকভাবে বেড়ে গেল? এর উত্তর খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অভিবাসন বাজারের দিকে। বহু বছর ধরে বাংলাদেশ থেকে প্রতি বছর লাখ লাখ শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার কিংবা মালয়েশিয়ায় কাজের সন্ধানে যেত। কিন্তু সাম্প্রতিক সময়ে বিশেষ করে ইউএই সহ বেশ কিছু মধ্যপ্রাচ্যের দেশ বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ওয়ার্ক পারমিট বা ট্যুরিস্ট ভিসা দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কড়াকড়ি নিয়ম চালু করেছে। রাজনৈতিক বিশৃঙ্খলা, ভুয়ো নথির অপব্যবহার এবং তথাকথিত ফ্রি ভিসার নামে প্রতারণার অভিযোগ ওঠার পর এই দেশগুলো তাদের দরজা কঠোরভাবে বন্ধ করতে শুরু করে, যার ফলে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে বিদেশের ভিসা পাওয়ার হার মারাত্মক কমে যায়।
এখন যখন মধ্যপ্রাচ্যের দরজা বন্ধ হয়ে যাচ্ছে, তখন এই অভিবাসীদের নজর পড়েছে ভারতের দিকে। তারা ভেবেছিল ভারতের সঙ্গে দীর্ঘ সীমানা রয়েছে, ভাষা পোশাকের মিল রয়েছে, তাই ভারতে ঢুকে একবার আত্মগোপন করতে পারলে সহজেই সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ভারত এখন বদলে যাওয়া এক নতুন ভারত। ভারতের ন্যাশনাল সভারেনিটি এবং নিরাপত্তার প্রশ্নে দেশ কোনো আন্তর্জাতিক চাপ বা অবৈধ অনুপ্রবেশকারীদের বরদাস্ত করবে না। মধ্যপ্রাচ্যের কড়াকড়ির প্রভাব ভারত নিজের ঘাড়ে বইবে না। লালবাজারে এসডিএফডি গঠন সেই বার্তায় বিশ্বমঞ্চে পৌঁছে দিল। একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সার্বভৌমত্ব রক্ষা করা কেবল সরকারের নয়, প্রতিটা নাগরিকের দায়িত্ব। যখন কোনো বিদেশি নাগরিক দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে বসবাস করে, তখন তা সরাসরি দেশের প্রতিটি বৈধ নাগরিকের অধিকারের ওপর আক্রমণ করে। কলকাতা পুলিশের এই নতুন পদক্ষেপ, এসটিএফডি গঠন এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর এই যৌথ সাঁড়াশি অভিযান প্রমাণ করে দিচ্ছে যে অবৈধ অনুপ্রবেশকারী এবং তাদের পেছনে থাকা জাল নথির চক্রের দিন সত্যি শেষ হয়ে এসেছে। ভারত সরকারের এই কঠোর অবস্থান এবং লালবাজারের এই ঐতিহাসিক পদক্ষেপকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কি মনে করেন এই ধরনের টাস্ক ফোর্স ভারতের প্রতিটি রাজ্যে তৈরি করা উচিত? আপনাদের মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে জাতীয় সুরক্ষার এই বার্তা সবার কাছে পৌঁছে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন নিউজ অ্যানালিসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।